অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট, আমরা যে জিকে জিএস এবং জি এর যে একটি নতুন সিরিজ শুরু করেছি, সেই সিরিজের আজকের ক্লাসটা হবে ক্লাস নাম্বার 21। এর আগে আমরা 20টি ক্লাস অলরেডি করিয়ে নিয়েছি। যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, অবশ্যই দেখে নেবে। তোমাদেরকে একটু বলে দিই, এই ক্লাসগুলো যে আমরা করাচ্ছি বিগত 10 থেকে 12-15 বছর বিভিন্ন সেন্ট্রাল স্টেটের এক্সামে এসেছে, ওই সব কোশ্চেন পেপার থেকে উঠিয়ে এনে তোমাদেরকে করাচ্ছি। এবং ক্লাসের মধ্যে হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, জিএস অল সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পাবে, যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে। 2023-24-এও আমরা একটি সিরিজ শুরু করেছি, যেখান থেকে বিভিন্ন ত্রিপুরা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে আমরা 78%-এর উপরে, প্রায় 80%-এর উপরে আমরা কমন দিয়েছি। এবং আমরা এবারও নতুন সিরিজে প্রবেশ করেছি 2025-26-এর সিরিজে, যেখান থেকে আমরা 100% কমন দিতে চেষ্টা করব। অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং নোট ডাউন করে নেবে, বেনিফিট হবে, আমি 100% গ্যারান্টির সঙ্গে তোমাকে বলতে পারি। চলো, 21 নম্বর ক্লাসের প্রথম কোশ্চেনটা কি? ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? ঘানা বার্ড সেনিটারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কি হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করবে, তাতে তোমাদের রিভাইজ হবে, লাভ হবে। ঠিক আছে, আর তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। দায়িত্বের সঙ্গে আমরা বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি এলডিসি, পিওন, ডিআরডব্লিউ, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি সাব ইন্সপেক্টর, টিপিএসসি এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ, 9612998930। এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস নিয়ে নেবে, টেলিগ্রামের মাধ্যমে ভালো রেসপন্স পাবে, আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। চলো, সঠিক উত্তরটার আনসার কী হবে? সঠিক উত্তরটার আনসার হবে রাজস্থান। অপশন ডি হবে সঠিক উত্তর। ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। সঠিক উত্তর হবে রাজস্থানে অবস্থিত। আচ্ছা, যেহেতু রাজস্থান এসেছে, তাহলে রাজস্থান সম্বন্ধে আমরা একটু কিছু জানবো, যেখান থেকে রাজস্থানের উপর থেকে এই ধরনের কোশ্চেনগুলো বা এই পয়েন্টগুলো পরীক্ষায় আসতে পারে। প্রথম যদি আমি বলি রাজস্থান সম্বন্ধে, তোমরা জানো। আচ্ছা, এই রাজস্থানের ভরতপুরে অবস্থিত। ঘানা পাখিরালয় রাজস্থানের কোথায় অবস্থিত? রাজস্থানের ভরতপুরে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, রাজস্থান আমরা সকলে জানি ক্ষেত্রফলের দিক দিয়ে রাজস্থান হলো ভারতের সবচেয়ে বড় রাজ্য, ঠিক না? ক্ষেত্রফলের দিক দিয়ে। আর যদি বলে জনসংখ্যার দিক দিয়ে, তাহলে উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য বা জনসংখ্যা সবচেয়ে বেশি, আমরা জানি। আচ্ছা, ক্ষেত্রফলের দিক দিয়ে রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য, এটা আমরা জানি। ঠিক আছে, এই রাজস্থানে পুষ্কর হ্রদ রয়েছে, আমরা জানি। পুষ্কর হ্রদ, এটি কী হ্রদ? এটি হলো ভারতের মধ্যে সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। পরীক্ষায় আসে ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদের নাম কি? পুষ্কর হ্রদ। পরীক্ষায় আসে কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। ঠিক আছে। তাছাড়া রাজস্থানের রাজধানী কি? জয়পুর। ঠিক না, রাজস্থানের রাজধানী জয়পুর। এবং জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটিও কিন্তু বলা হয়, গোলাপি শহর। ঠিক না, গোলাপি শহর বলা হয় জয়পুরকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অবশ্যই তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে এবং আশা করি কোশ্চেনপত্রগুলো তোমরা একটি খাতা কলম নিয়ে বসছো এবং প্রত্যেক দিন নোট করছো। যারা নোট করতে চাওনি বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্বন্ধে ইন্টারেস্টেড রয়েছে, তাহলে আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে ওয়ান টাইম পেমেন্ট করে জয়েন করতে পারো, যেখানে পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা ক্লাসের জিকে জিএসের ক্লাসের পিডিএফ, সঙ্গে আনসার কি, তাছাড়া আরও বেশ কিছু ফেসিলিটি আছে, সেগুলো তোমরা চেক আউট করতে পারো, জয়েন করতে পারো। ওয়ান টাইম পেমেন্ট আপ টু 2027 পর্যন্ত তোমরা এই ফেসিলিটিগুলো পেয়ে যাবে। চলো, সেকেন্ড যে কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা, সিএনজি মূল উপাদানটি কি? সিএনজির মূল উপাদান কি? সিএনজির ফুল ফর্ম তো তোমরা জানো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির মূল উপাদান কি? বিউটেন, প্রোপেন, ইথেন এবং মিথেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে মূল উপাদান হলো অপশন ডি, মিথেন। ঠিক আছে, মিথেন হলো সিএনজি গ্যাসের মধ্যে যা যা উপাদান রয়েছে, এর মধ্যে মূল উপাদান ম্যাক্সিমাম পরিমাণে থাকে কি? মিথেন। ঠিক আছে, ওকে। আর এলপিজি যদি বলে, এলপিজি গ্যাসের মূল উপাদান কি? তাহলে কিন্তু বিউটেন হবে। হ্যাঁ, বিউটেন অপশন এতে আছে, দেখো।
বিউটেন, দুটার মধ্যে কনফিউজড হবে না। এলপিজি গ্যাসের লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এর মেইন উপাদান যদি বলে মূল উপাদান তাহলে হবে বিউটেন, এবং সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর মূল উপাদান হবে মিথেন। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা। সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কী? আমাদের যে এই সাধারণ যে বৃষ্টির জল হয় সেটার প্রকৃতি কী? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আম্লিক। অ্যাকচুয়ালি এটা আম্লিকিত হয়, তোমরা দেখবে একটু মুখে নিয়ে একটু দেখবে, মানে এই আম্লিক এই টাইপেরই হয়, হ্যাঁ টেস্টটা এমনই হয় দেখবে। সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কি? অপশন এ হবে সঠিক উত্তর আম্লিক। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, আচ্ছা এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসে যে বৃষ্টির জলের পিএইচ কত? পিএইচ পটেনশিয়াল অফ হাইড্রোজেন। ঠিক আছে, পিএইচের ফুল ফর্ম হলো পটেনশিয়াল অফ হাইড্রোজেন। বৃষ্টির জলের পিএইচের মান কত পরীক্ষায় আসে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 5.6। কত? 5.6 বৃষ্টির জলের পিএইচের পরিমাণ, মানে পটেনশিয়াল অফ হাইড্রোজেনের পরিমাণ। ঠিক আছে, ওকে। আর বৃষ্টির জলকে মানে কি বলবো, সবচেয়ে এটা শুদ্ধ মানা হয়, শুদ্ধ জল মানা হয়, ঠিক না? বৃষ্টির জলকে এটা ডাইরেক্ট মানে ভূমিতেই পিষ্ট হওয়ার আগে মানে শুদ্ধ জলই মানা হয় এটাকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 4 নম্বর কোশ্চেনটা কি দেখো। 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে নেপালের শেষ রাজার নাম কি? আমরা জানি নেপালেও সেম রাজবংশ ছিল, তারপরে এটা এখন গভর্নমেন্ট পরিচালিত হয়েছে। চলো শেষ রাজা কে ছিল? নেপালের শেষ রাজা কে ছিল? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হবে রাজা জ্ঞানেন্দ্র। হ্যাঁ, উনি ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। অপশন এ হবে সঠিক উত্তর। রাজা জ্ঞানেন্দ্র ছিলেন তোমার নেপালের শেষ রাজা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আসে, যেমন আমি দেখেছি অনেকটি এক্সামে, যেমন কাশ্মীরের শেষ রাজা, যে আমাদের কাশ্মীরের শেষ রাজা তাহলে হবে রাজা হরি সিং। অপশন বি হবে সঠিক উত্তর। কাশ্মীরের শেষ রাজা বললে বলবে রাজা হরি সিং, এবং নেপালের শেষ রাজা রাজা জ্ঞানেন্দ্র। ওকে, চলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। কী বলা হয়েছে 5 নম্বর কোশ্চেন? ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কী হবে সঠিক উত্তর? হবে চিত্তরঞ্জনে অবস্থিত। ডিজেল অনেকবার অনেক এক্সামে এসেছে, আশা করি তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিছু ঘাটাঘাটি করো তাহলে তুমি বুঝতে পারবে যে যে কোশ্চেনগুলো আমরা করেছি সবগুলো কোশ্চেন কোনো না কোনো এক্সামে এসেছে। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? সেটা চিত্তরঞ্জনে অবস্থিত আছে। চিত্তরঞ্জনটা কোথায়? এটা উত্তরপ্রদেশে, ইউপিতে অবস্থিত। ঠিক আছে, ইউপিতে অবস্থিত চিত্তরঞ্জন। আর ইউপির রাজধানী আমরা সকলেই জানি এই লখনৌ, ঠিক না? বর্তমানে যোগী আদিত্যনাথ রয়েছেন সিএম। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন। আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো বিজ্ঞানসম্মত নাম কিন্তু আসে, আম গাছ, ধান গাছ, কলা গাছ, মটর গাছ, এগুলোর বিজ্ঞানসম্মত নাম কিন্তু বিভিন্ন এক্সামে আসে। তোমরা একটু ভালো করে, শুধু আম গাছ আমি কোশ্চেনে নিয়ে এসেছি বলে আম গাছ না, আম গাছ, ধান গাছ, কলা গাছ, মটর গাছ, এমন অনেক রয়েছে, কাঁঠাল গাছ, এগুলোর বিজ্ঞানসম্মত নাম বিভিন্ন এক্সামে আসে। ঠিক আছে, বিশেষ করে জিএসের পার্ট থেকে এখানে এগুলো আসে। ঠিক আছে, কী হবে সঠিক উত্তর? দেখো আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? আম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো মেঙ্গিফেরা ইন্ডিকা। হ্যাঁ, অপশন সিতে রয়েছে, দেখো মেঙ্গিফেরা ইন্ডিকা। অপশন সি হবে সঠিক উত্তর। আম গাছের বিজ্ঞানসম্মত নাম মেঙ্গিফেরা ইন্ডিকা। দেখো আমার লক্ষ্য এটাই থাকে ক্লাসের মধ্যে তোমাদেরকে ম্যাক্সিমাম মানে কি বলবো শিখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, যদি তুমি একটু ভালো করে মানে ক্লাসগুলো ঠান্ডা মাথায় একটু ফলো করো তাহলে এখান থেকে তুমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 50% মতন তুমি শিখে যাবে। ঠিক আছে, মেঙ্গিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? আম গাছের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, আচ্ছা তাহলে অপশন এতে আছে কি? দেখো অপশন এতে আছে উরাইজা সেটাইভা। অ্যাকচুয়ালি উরাইভা সেটাইজা হলো ধান গাছের বিজ্ঞানসম্মত নাম। কিসের? ধান গাছের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা অপশন বিতে কি আছে? মুসা প্যারাডিসিয়েকা। মুসা প্যারাডিসিয়েকা এটা হলো কলা গাছের বিজ্ঞানসম্মত নাম। ব্যানানা, হ্যাঁ, কলা গাছের বিজ্ঞানসম্মত নাম। ঠিক, কলা গাছের বিজ্ঞানসম্মত নাম কি? মুসা প্যারাডিসিয়েকা। ঠিক আছে, চলো ডিতে কি আছে দেখো। ডিতে আছে পিজাম সেটিভাম হলো এটা মটর, হ্যাঁ, মটরের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করি এগুলো তোমরা এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা নোট করে নিচ্ছ। ঠিক আছে, শুধু কোশ্চেনটাই আসবে এমন না, ঘুরিয়ে ফিরিয়ে অনেক কোশ্চেন আসে ডিয়ার স্টুডেন্ট।
কম্পিটিশান হিউজ, যে প্রত্যেকটা এক্সামের এতটা কম্পিটিশান হচ্ছে একটা পোস্টের জন্য হিউজ পরিমাণে স্টুডেন্টরা লড়াই করতে হচ্ছে। সুতরাং তুমি যদি নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার না করো, একটু যদি এক্সট্রা যদি না করো অন্যদের তুলনায়, তাহলে তুমি কীভাবে চাকরিটা পাবে? তুমি বুঝো, নিজেকেই আগে কোশ্চেন করো যে অন্যদের থেকে যদি আমি এক্সট্রা কিছু না করতে পারি তাহলে কীভাবে আমি চাকরিটা পাবো? সবাই তো পাবে না, সবাইকে ছেড়ে আমাকে পেতে হবে। তাহলে আমি যদি পেতে হয় আমাকে তো এক্সট্রা কিছু করতে হবে। ইয়েস, এক্সট্রা কিছু একটু ভালো করে ডিপলি ঘাটাঘাটি করে উল্টিয়ে ফিল্টিয়ে ঘুরিয়ে পড়াশোনা করতে হবে, যেহেতু কোশ্চেনটা যদি একটু উল্টাপাল্টা অন্যরকমে আসলো, যেহেতু তুমি আনসারটা করতে পারো অ্যাটলিস্ট। ঠিক আছে, তার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমরা নোটসের মধ্যেও কোশ্চেনপত্রগুলো ওইভাবে আমরা রেখেছি এবং ক্লাসও আমরা ওইভাবে করাতে চেষ্টা করছি। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। 6 নম্বর কোশ্চেনের পরে 8 নম্বর কোথায় থেকে এসে বললো? ও 7 নম্বরটা পিছিয়ে করে দিয়েছি। আচ্ছা, যাই হোক, কিছু প্রবলেম নেই। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা দেখো। প্যাটাজিয়াম কাদের দেখা যায়? প্যাটাজিয়াম ইমেজটা দেখি তোমরা আনসার করতে পারবে, বাট পরীক্ষা তো ইমেজ থাকবে না। যাই হোক, প্যাটাজিয়াম কাদের দেখা যায়? কী হবে সঠিক উত্তর? প্যাটাজিয়াম অ্যাকচুয়ালি বাদুরের দেখা যায়, বাদুর। ঠিক আছে, অপশনে রয়েছে বাদুর, হাঁস, পায়রা, আরশোলা। অ্যাকচুয়ালি বাদুরের প্যাটাজিয়াম দেখা যায়। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, অ্যাকচুয়ালি তোমাদের বাদুরের উপর যদি আমি বলি, আরেকটি কোশ্চেন পরীক্ষাতে আসে বাদুর সম্বন্ধে, যেমন তোমার বাদুর অন্ধকারে উঠতে পারে। আমরা সকলেই জানি বাদুর অন্ধকারে উঠতে পারে। কেন, কিসের সাহায্যে বাদুর অন্ধকারে উঠতে পারে? অ্যাকচুয়ালি বাদুরের মধ্যে আলট্রাসোনিক, আলট্রাসোনিক একটি তরঙ্গ কাজ করে। আলট্রাসোনিক একটি তরঙ্গ কাজ করে, ওইটার সাহায্যে কিন্তু মানে কী করে বলবো, বাদুর উঠতে পারে অন্ধকারে। ঠিক আছে, আলট্রাসোনিক। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে আলট্রাসোনিক। আচ্ছা, তাহলে এটার প্যাটাজিয়াম কাদের দেখা যায়? বাদুরের দেখা যায়, এটা আমরা পেলাম, ঠিক না? আচ্ছা, এখানে অপশন বিতে কী রয়েছে দেখো তোমরা, হাঁস রয়েছে। হাঁস বা মুরগি একই মানে কি বলবো প্রজাতির বা একই পক্ষী, এগুলো হাঁস মুরগি একই, এগুলো কিন্তু লিপ্ত পদ দেখা যায়। কোশ্চেন পরীক্ষায় আসে মানে নিম্নে, এইভাবে কোশ্চেনটি আসে, নিম্নে কোন প্রাণীর লিপ্ত পদ দেখা যায়? তাহলে কিন্তু হাঁস বা মুরগি যদি অপশন থাকে, এগুলো তোমরা মাথায় রাখবে, লিপ্ত পদ দেখা যায়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে রয়েছে পায়রা। পায়রাতে একটি কোশ্চেন আসে, কিল মানে একটি পায়রার একটি ছোট্ট একটি মানে কি বলবো অঙ্গ, এই কিল দেখা যায় পায়রার মধ্যে। এটাও পরীক্ষায় আসে, অনেকবার দেখেছি যে কিল কোন পক্ষীর দেখা যায়? পায়রা। ঠিক আছে, বা কোন প্রাণীর দেখা যায়? পায়রা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো নোট করে রাখবে। চলো 8 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? এই যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই যে বুকটা, এটা কার লেখা? অপশন ইমেজ দেখে তোমরা বুঝতে পারছো, এখানে অপশন এ হবে সঠিক উত্তর, মহাত্মা গান্ধীর লেখা। ঠিক আছে, মহাত্মা গান্ধীর লেখা মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। অনেকবার অনেক পরীক্ষা এসেছে এবং আসারও পসিবিলিটি অনেক রয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? মহাত্মা গান্ধী, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, মহাত্মা গান্ধীর তো তোমরা সকলেই জানো জন্ম মৃত্যু, কোথায় জন্ম হয়েছে, কোথায় মৃত্যু হয়েছে এবং কার দ্বারা কে হত্যা করেছে মহাত্মা গান্ধীকে, সকলেই জানো। চলো আমরা আবার একটু রিভাইজ করে দিই। মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল 2রা অক্টোবর 1869, ঠিক না? 1869-এ, 2রা অক্টোবর 1869-এ গুজরাটের পোরবন্দরে, কোথায়? গুজরাটের পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল এবং মৃত্যু হয়েছিল 30 জানুয়ারি 1948। কত? 30 জানুয়ারি 1948-এ, ঠিক না? বাই নথুরাম গডসে ওনাকে গুলি করে হত্যা করেছিলেন, ঠিক না? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের 100 টাকার নোটে কিসের চিহ্ন অঙ্কিত থাকে? এই যে তোমরা 100 টাকার নোটটা দেখতে পাচ্ছ, এখানে কিসের চিহ্ন অঙ্কিত থাকে? উল্টা পেজ হলে তোমরা দেখতে পারবে কিসের চিহ্ন অঙ্কিত থাকে। অ্যাকচুয়ালি 100 টাকার নোটে রানী কি বাই, মানে টাকাটা উল্টালে তুমি দেখতে পারবে, তোমার হাতে যদি থাকে এখন একটু চেক করতে পারো, রানী কি ভাব, 100 টাকার নোটে রানী কি ভাবের চিহ্ন অঙ্কিত থাকে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর, রানী কি ভাব। ওকে, আচ্ছা, তার সঙ্গে তোমরা একটু মনে রাখো যে 100 টাকা 200 টাকার নোটে কিসের চিহ্ন অঙ্কিত থাকে? সাঁচি স্তূপ। 200 টাকার নোটে থাকে সাঁচি স্তূপ, পরীক্ষায় আসে, এবং 500 টাকার নোটে থাকে
লাল কেল্লা। ঠিক আছে, 500 টাকার নোটে থাকে লাল কেল্লা, এবং 2000 টাকার নোট তো এখন নেই, যেগুলো ক্লোজ হয়ে গেছে। যখন 2000 টাকার নোট ছিল, 2000 টাকার নোটে কিন্তু কিসের চিহ্ন অঙ্কিত ছিল? মঙ্গলযানের ছবি অঙ্কিত ছিল। ঠিক না? এখন তো 2000 টাকার নোট নেই, এগুলো ক্লোজ হয়ে গেছে ধীরে ধীরে। ঠিক না? চলো 10 নম্বর কোশ্চেনটা দেখো, সব উল্টাপাল্টা হয়ে গেছে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? কী হবে সঠিক উত্তর? বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972। আমরা সকলে জানি 1972 সালে বন্যপ্রাণী আইন লাগু হয় বা চালু হয়। ঠিক না? আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসে, যেহেতু বন্যপ্রাণী বন সংরক্ষণ কেন্দ্র বা বন গবেষণা কেন্দ্র, বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের মধ্যে দেরাদুনে অবস্থিত বন এই গবেষণা কেন্দ্র। দেরাদুন কোথা? উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। ঠিক না? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, পরীক্ষায় আসে। চলো 11 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী কোনটি? ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা এসএসসি জিডি, পুলিশ কনস্টেবল, মানে ডিফেন্স লাইনের এক্সামে বসতে যাচ্ছ বা বসবে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী কোনটি? হুইচ ইজ দ্য ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স ইন ইন্ডিয়া? ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী হলো আসাম রাইফেল, এআর। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স ইন ইন্ডিয়া? আসাম রাইফেল। ঠিক আছে, আসাম রাইফেল হলো ভারতের সবচেয়ে প্রাচীন প্যারামিলিটারি ফোর্স। অপশন এ হবে সঠিক উত্তর। 1835 খ্রিস্টাব্দে এটাকে মানে স্থাপন করা হয়। 1800 কত খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। এবং মনে রাখবে, প্রথম যখন স্থাপন করা হয়েছিল সেটার নাম ছিল কাছার লেভি। কি? কাছার লেভি, বা পূর্ব নামও বলতে পারো। যে ভারতের কোশ্চেনটা এইভাবে আসতে পারে, ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস এর পূর্ব নাম কি ছিল? তাহলে বলবে কাছার লেভি। ওকে, কাছার লেভি। হ্যাঁ, এটা 1835 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছিল। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন। দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষকে? ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষকে? ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে এতটুকু বলবো যে প্রত্যেকটা ক্লাস অ্যাটলিস্ট তোমরা নোট করে রাখবে। এখন তুমি ক্লাসগুলো দেখছো, কিছুক্ষণ পরে বা 1-2 দিন 4 দিন পরে কিন্তু তুমি ভুলে যাবে, এগুলো মনে থাকে না। তোমার মনে হচ্ছে যে আমি এখনই শিখে নিচ্ছি, ক্লাসে মনে থাকবে না, ভুলে যাবে। কিন্তু তোমরা এগুলো নোট করে নেবে, এটুকু আমি বারবার বলছি, নোট করে নেবে। এবং তোমাকে আমি গ্যারান্টির সঙ্গে বলছি, 100টা ক্লাস আমরা করাবো বলছি। কতটা? নিউ সিরিজ 2025-26 সিরিজে আমরা 100টা ক্লাস করাবো। এই ক্লাসটা হলো আমাদের 21 নাম্বার ক্লাস। আরও আমাদের 79 ক্লাস আসবে। সর্বমোট ক্লাস মিলে, ক্লাসের কোশ্চেন, এক্সট্রা ফ্যাক্ট মিলে আমি কমসে কম তোমাদেরকে 3 থেকে 4 হাজার জিকে জিএস প্রোভাইড করব। এবং আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, এই 3.5-4 হাজার জিকে জিএস সঙ্গে আমাদের নোটসে যা যা জিকে জিএস রয়েছে, এগুলো যদি তুমি ভালো করে দেখো, জিকে জিএসে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি গ্যারান্টির সঙ্গে আবারও বলছি, জিকে জিএসে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর যে কোনো এক্সামে জিকে জিএসে তুমি স্ট্রং করছো, ভালো স্কোর করছো, মানে এই কম্পিটিটিভ এক্সাম তোমার ক্লিয়ার হওয়ার ম্যাক্সিমাম চান্স রয়েছে, তোমাকে কেউ আটকাতে পারবে না। এক্সাম্পল হিসাবে আমি বলছি, জিআরবিটি গ্রুপ সিকে তুমি দেখো, 170 মার্কের এক্সামের মধ্যে 100 মার্কে জিকে জিএস। তাহলে 100 মার্কের মধ্যে যদি তুমি 80-90 উঠাতে পারো, তাহলে বাকিটাতে তুমি 10-20-15 উঠালে তো তুমি ক্লিয়ার প্রিভিয়াস ইয়ারের কাট অফ অনুসারে। সুতরাং জিকে জিএসকে স্ট্রং করো। ত্রিপুরার জিকে জিএসের ক্লাসও আমি করাবো। এটা একটা কিছু শেষ করে নিই, তারপরে জিকে জিএস ত্রিপুরারও শুরু করব। ঠিক আছে, চলো। দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষকে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ হলে আমুন্ড সেন। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। ইয়েস, আমুন্ড সেন হলেন দক্ষিণ ভারতে প্রদানকারী প্রথম মানুষ। এবং তোমাদেরকে যদি বলে উত্তর মেরুতে প্রদানকারী প্রথম মানুষকে, দক্ষিণ মেরু নাম্বার পেলাম, উত্তর মেরু তো পরীক্ষাতে আসতে পারে। ইয়েস, উত্তর মেরুতে হবে রবার্ট পিয়েরি। অপশন বি হবে সঠিক উত্তর, রবার্ট পিয়েরি উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ। এবং দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ হলো আমুন্ড সেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং
চাঁদে পদার্পণকারী প্রথম মানুষকে, সবগুলো নোট করে রাখো ডিয়ার স্টুডেন্ট, চাঁদে পদার্পণকারী প্রথম মানুষকে, চাঁদে পদার্পণকারী প্রথম মানুষ হলো আমরা জানি নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং চাঁদে পদার্পণকারী প্রথম মানুষ, ঠিক না? এটা আমরা সকলে জানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি পেলাম আমরা? দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ হলো আমুন্ড সেন, উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ হলো রবার্ট পিয়েরি এবং চাঁদে পদার্পণকারী প্রথম মানুষ হলো নীল আর্মস্ট্রং। ওকে, আশা করি তোমরা নোট করে নিয়েছো। চলো 13 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? কোশ্চেনটা কেমন লাগছে না? পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, ইয়েস, এখানে অল সব কান্ট্রিকে মানে ইনক্লুডিং করেই কোশ্চেনটা এইভাবে রাখা হয়েছে। ভারতেরও হতে পারে, আমেরিকারও হতে পারে, শ্রীলঙ্কারও হতে পারে, পাকিস্তানেরও হতে পারে, যে কোনো কান্ট্রির হোক, বাট সারা ভারতবর্ষেরই, পৃথিবীর যে কোনো কান্ট্রির হোক, প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ইয়েস, সি বন্দর নায়েক। সি বন্দর নায়েক প্রথম মহিলা, প্রথম ওমেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তাহলে এখন আমাকে জানতে হবে কোন রাজ্যের বা কোন কান্ট্রির, রাজ্য তো না, কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার? ইয়েস, তিনি ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যিনি সারা ভারতের যতগুলো কান্ট্রি রয়েছে সব কান্ট্রি থেকে প্রথম ওমেন প্রাইম মিনিস্টার শ্রীলঙ্কার ছিলেন, সি বন্দর নায়েক। ঠিক আছে, মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, আর এখান থেকে তোমাদের আরও কোশ্চেন আসে, যেমন যদি বলি ধরো প্রথম মহিলা মুসলিম প্রধানমন্ত্রী, এটা তো মানে অ্যাকচুয়ালি এখানে কোনো মানে কোনো কাস্ট বা কোনো মেনশন করেনি, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বুদ্ধ হতে পারে, যে কোনো মানে রিলিজিয়ানের হতে পারে, বাট যদি বলে তোমাদের পার্টিকুলারলি প্রথম মহিলা মুসলিম প্রধানমন্ত্রী, তাহলে কিন্তু বেনজির ভুট্টা। সকলে নাম শুনেছ, বেনজির ভুট্টা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেনজির ভুট্টা। ওকে, আচ্ছা, তাহলে এখানে সিতে কী আছে দেখো, শিরিন এবাদি। শিরিন এবাদিকে প্রথম নোবেল পুরস্কার প্রাপক প্রথম মহিলা। নোবেল পুরস্কার প্রাপক প্রথম মহিলাকে শিরিন এবাদি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ভারতের যদি বলে, ভারতের মাদার টেরেসা আমরা সকলেই জানি, ঠিক না? ওকে, চলো 14 নম্বর কোশ্চেনটা দেখো, যাত্রা লক্ষ্মী কাকে আখ্যা দেওয়া হয়? যাত্রা লক্ষ্মী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যাত্রা লক্ষ্মী কাকে আখ্যা দেওয়া হয়? কী হবে সঠিক উত্তর? যাত্রা লক্ষ্মী, ইয়েস, আমরা সকলে জানি বীণা দাশগুপ্ত। বীণা দাশগুপ্তকে যাত্রা লক্ষ্মী নামে আখ্যা দেওয়া হয়। এখান থেকে অনেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট এবং অনেক এক্সামে এসেছে, একটু নোট ডাউন করে নাও, আমি তোমাকে বলছি। অপশন এতে কি রয়েছে? সিএফ এন্ড্রুজ, মানে সিএফ এন্ড্রুজকে কী নামে আখ্যা দেওয়া হয়েছিল? দেশবন্ধু। মনে রাখো, আমি একটু নোট ডাউন, তোমরা লিখে নাও, দেশবন্ধু, সরি না, দেশবন্ধু হবে না, দেশবন্ধু তোমাকে আখ্যা দেওয়া হয়েছিল চিত্তরঞ্জনকে, সরি দেখো, চিত্তরঞ্জনকে দেশবন্ধু আখ্যা দেওয়া হয়েছিল। ঠিক আছে, কারেকশন করবে, চিত্তরঞ্জন আখ্যা দেওয়া হয়েছিল দেশবন্ধুকে, এবং তোমার সিএফ এন্ড্রুজকে আখ্যা দেওয়া হয়েছিল দীনবন্ধু। দেশবন্ধু না, দীনবন্ধু, দদিঘা দন্তানো বন্ধু। ঠিক আছে, দীনবন্ধু। আর তোমার বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল, কি? দেশপ্রাণ। ঠিক আছে, চলো তাহলে যাত্রালক্ষ্মী কাকে আখ্যা দেওয়া হয়েছিল? বীণা দাশগুপ্তকে। আচ্ছা, সিএফ এন্ড্রুজকে কি আখ্যা দেওয়া হয়েছিল? দীনবন্ধু। আর বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ, আর চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু। ঠিক আছে, মানে কনফিউজড হবে না, আরামসে নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়? আমরা সকলেই জানি জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? ইয়েস, অপশন বি, পাঞ্জাবের অমৃতসরে। পাঞ্জাবের অমৃতসরে জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, ঠিক না? কত সালে হয়েছিল? 13ই এপ্রিল 1919। আশা করি সকলে এটা কেউ ভুলবে না, অনেকবার আমরা অনেক এক্সামে এসেছে বা পড়েছি। 13 এপ্রিল 1919 সালে জালিওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে। ঠিক আছে, এই হত্যাকাণ্ডে কে গুলি চালিয়েছিলেন জানো তোমরা? ইয়েস, জেনারেল ডায়ার। কে গুলি চালিয়েছিলেন? জেনারেল ডায়ার গুলি চালিয়েছিলেন। এবং জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিলেন? এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিলেন? হত্যা করেছিলেন উদম সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদম সিং জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন। জালিওয়ালাবাগের হত্যাকাণ্ডে কে গুলি চালিয়েছিলেন? জেনারেল ডায়ার। জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1919। কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে। আশা করি কেউ ভুলবে না। ওকে, এইভাবেই আমরা ক্লাসগুলো, আগেও আমরা ক্লাসগুলো অ্যাডভান্স হব। প্রত্যেকটা ক্লাস আমাদের এইভাবে ডিটেলস থাকে, যেতটুকু তোমাদেরকে এক্সট্রা রিলেটেড ফ্যাক্ট
আলোচনা করা পসিবল, সম্ভব হয় এতটুকু আমি করে দিই। আগেও আমরা 23-24 যখন সিরিজ শুরু করেছিলাম এইভাবে ক্লাস করিয়েছিলাম এবং ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমরা সাকসেস দিয়েছি, আমরা গর্বের সঙ্গে বলি। 2025-26 100 ক্লাসের সিরিজ শুরু করেছি, 21 নম্বর ক্লাস এটা, 22 নম্বর ক্লাস আসবে। এভাবে তোমরা প্রত্যেকটা ক্লাস 100টা ক্লাস একটাও মিস করা যাবে না, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো এবং এক্সট্রা ফ্যাক্ট সমেত নোট করে রাখো। আমি গ্যারান্টির সঙ্গে আবারও তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, তোমাদের মনে আশা জাগাতে চাই যে তোমরা ভালো জিকে জিএসের মধ্যে ভালো ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। ক্লিয়ার? চলো, আর তোমাদেরকে ইনফর্ম করে দিই আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করোনি, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট ফ্রিতে তুমি পেয়ে যাবে। তাছাড়া পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ডিটেলস জেনে নাও কীভাবে জয়েন করতে হয়, ঠিক আছে? আর আপকামিং অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ,